শিখন ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কল্যাণ মজুমদার সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো কবিতার ছন্দ নিয়ে। আসলে প্রতিনিয়তই তো আমরা শিখছি, আর শিখতে শিখতেই যদি কিছু কথা বলা যায়, তা থেকে যদি কারো কিছু উপকার হয়, কিছু ভালো লাগে, কিছু নতুন কিছু শিখতে পারেন কেউ, বা এই যে শিখতে শিখতে কিছুটা শেখানোর চেষ্টা করা, এটাই আমাদের শিখন এবং শিক্ষণের উদ্দেশ্য। আর এটা আজকে এই ছন্দ নিয়ে কথা বলতে গিয়ে একজন কবির কথা মনে পড়ছে, শিশু সাহিত্যিক, কিশোর সাহিত্যিক বলা যেতে পারে, এবং তার কবিতায়ও ছন্দের অপূর্ব দোলা আছে, কবি সুনির্মল বসু। এবং সেই কথাটাই মনে পড়ছে, বিশ্বজোড়া পাঠশালা মোর, কবি সুনির্মল বসুর লেখা। সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার আত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নেই মাত্র। সত্যিই তাই, প্রতিনিয়ত আমরা শিখছি, অনেক কিছু শিখছি, এবং আমরা সেই শিখতে শিখতে যদি আমাদের দু একটি কথা যদি ছাত্রছাত্রীদের কাজে লাগে, বা যারা কোনো একটা বিষয় নিয়ে কৌতূহলী, সাহিত্য, সংস্কৃতি, যে কোনো বিষয় নিয়ে, আজকে ছন্দ নিয়ে কথা বলতে চাইছি। আসলে এই কবিতার ছন্দ ব্যাপারটা নিয়ে অনেকেরই কৌতূহল থাকে। আমাদের ছাত্রছাত্রীদের ছন্দ বিশ্লেষণ করতে হয়, ছন্দলিপি নির্ণয় করতে হয়, আর যারা আমরা কবিতা পড়ি তারাও কখনো কখনো ছন্দ সম্পর্কে কৌতূহলী হই, বা জানতে বা বুঝতে চেষ্টা করি ছন্দ ব্যাপারটা আসলে কী। আসলে ছন্দ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমার যেটা মনে হয় যে একটা কথা বলা দরকার, যে ভুবন ছন্দময়। এই যে সকাল হচ্ছে, রাত নেমে আসছে, আবার সকাল হচ্ছে, পৃথিবী ঘুরছে নির্দিষ্ট নিয়মে, ষড়ঋতুর আবর্তন হচ্ছে নির্দিষ্ট নিয়মে, এই সব কিছুই ছন্দময়। আমাদের পারস্পরিক যে প্রীতি, সম্প্রীতি, সৌহার্দ্য, বন্ধুত্ব, এই সব কিছু ছন্দময়। যখনই ব্যাপারগুলো ছন্দহীন হয়, তখনই সমস্যা, হানাহানি, এটা ওটা হয়। হঠাৎ করে যদি ঋতুচক্র পরিবর্তন হয়ে যায়, নির্দিষ্ট সময়ে শীত না আসে, নির্দিষ্ট সময়ে বর্ষা না আসে, তেমন যেমন আমরা মনে করি যে কিছু একটা যেন অসুবিধে হচ্ছে, একটু পরে এলো, এবারেও শীত একটু পরে এলো। আসলে ছন্দহীন ব্যাপারটাই সমস্যার। পৃথিবী ছন্দময়, কোনো কিছু এলোমেলো হলেই সেটাকে ছন্দহীন বলা হয়। কাজেই আমরা যখন কোনো কিছু পড়ি, কবিতা হোক, পদ্য হোক, গদ্য হোক, তার মধ্যেও কিন্তু সর্বদাই একটা ছন্দ থাকে। এবং এই ছন্দ ব্যাপারটা না, মানে ঠিক বাইরে থেকে বুঝিয়ে দেবার মতো জিনিস নয়। মানে ছন্দ ব্যাপারটা সহজাত। আমাদের প্রকৃতির মধ্যেও একটা মানে ছন্দময়তা আছে অন্তর্গতভাবে। আমরা দেখতে পাই যে কোনো একটা যখন তালের গান বাজছে, তখন একটা শিশু হয়তো 6 মাস বয়স, সে কিন্তু সেই তালে তালে, নির্দিষ্ট তালে তালে নাচছে। এবার তাকে শিখিয়ে দিতে হচ্ছে না, মানে এই তালটা তার অন্তর থেকে। প্রত্যেক মানুষই এই তাল জ্ঞান, তালবোধ, ছন্দবোধ নিয়ে জন্মগ্রহণ করে এবং বড় হয়। কিন্তু হ্যাঁ, এটা তো খুব সত্যি কথা যে কোনো মানুষ থাকে যাদের তাল জ্ঞান থাকে না, যারা ছন্দহীন, তারাই কিছু কিছু সমস্যা তৈরি করে কখনো কখনো। কিন্তু সাধারণভাবে মানুষের মধ্যে ছন্দবোধ থাকেই। তা যাই হোক না কেন, আরেকটা কথা, এই ছন্দ নিয়ে কথা বলতে গেলে মনে রাখতে হবে, ঠিক পড়ে ছন্দ বোঝা যাবে না। ছন্দ আসলেই কানে শোনার ব্যাপার। মানে আমার শ্রবণ বলবে, এবং শ্রবণ থেকে আমার মস্তিষ্কে, আমার হৃদয়ে যে অনুরণন হবে, তার থেকেই আমি বুঝতে পারবো যে ছন্দটা কেমন আছে। বাংলা কবিতার যদি ছন্দ নিয়ে আমরা কথা বলি, মূলত বাংলা কবিতার ছন্দ নিয়েই কথা বলবো। সেই ছন্দ নিয়ে কথা বলতে গেলে আমাদের মনে রাখতে হবে, বাংলা কবিতার ছন্দের যে গতি বা প্রকৃতি, সেটা মূলত 3 প্রকার। সেটা নিয়ে কথা বলার আগে আর একটা কথা একটু বলে নিতে চাইছি, যে পদ্যের ছন্দ থাকে, গদ্যেরও ছন্দ থাকে, তবে পদ্য এবং গদ্যের এই ছন্দের মধ্যে একটা কিছু মৌলিক পার্থক্য আছে। আমাকে যদি প্রশ্ন করা হয়, বা আমাকে যদি বলা হয় যে পদ্য বা গদ্যের মধ্যে আসল পার্থক্য কী, আসলে যে বিষয়বস্তু আমরা পদ্যের মাধ্যমে বোঝাই, সেই একই বিষয়বস্তু আমরা গদ্যের মাধ্যমে বোঝাতে পারি। পদ্য এবং গদ্যের মূল পার্থক্য হচ্ছে শব্দ সজ্জার ভিন্নতা। মানে শব্দকে আমরা সাজাচ্ছি কীভাবে।
যেমন আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাতে পারি যে একই অর্থ একই বিষয় কিন্তু সজ্জা আলাদা বলে একটা হচ্ছে পদ্য, একটা হচ্ছে গদ্য। এবং এই পদ্য বা গদ্য দুটি ক্ষেত্রেই আমরা যখন উচ্চারণ করছি তখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বিরতি। মানে আমরা কথা বলার সময়, কোনো কিছু উচ্চারণের সময় শ্বাস গ্রহণের সুবিধের জন্যে বা ছন্দের প্রয়োজনে আমরা কখনো কখনো বিরতি নেই। এবং এই বিরতি ব্যাপারটা পদ্য এবং গদ্যের ক্ষেত্রে দুরকমভাবে ঘটে। গদ্যে যখন আমরা লিখি বা কোনো কিছু উচ্চারণ করি তখন গদ্যের ক্ষেত্রে এই বিরতিটা হয় অর্থ অনুযায়ী অনিয়মিত ব্যবধানে, মানে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট ক্ষণ অন্তর অন্তর এই বিরতিটা গদ্যের ক্ষেত্রে হয় না। কিন্তু পদ্যের ক্ষেত্রে কিন্তু বিরতিটা হয় ছন্দ অনুযায়ী নিয়মিত ব্যবধানে। একটা খুব সহজ দৃষ্টান্ত দিলে গদ্য এবং পদ্যের মধ্যে এই পার্থক্যটা বোঝানো যেতে পারে। যে আমরা যখন কথা বলি, মানে যদি এই বক্তব্যটা রাখি যে গদ্য অথবা পদ্য যে মাধ্যমেই আমরা কথা বলি না কেন, কথা বলার সময় আমাদের নিয়মিত বা মাঝে মধ্যে থামতে হবে। তাহলে আমি যখন এই কথাটা আমি গদ্যে বলেছি, কিভাবে থেমেছি? গদ্য অথবা পদ্য একটা কমা দিয়েছি, একটা বিরতি দিয়েছি, অর্ধবিরতি দিয়েছি, এবং আমি গদ্য অথবা পদ্য অল্প একটা ব্যবধানে থামলাম। গদ্য অথবা পদ্য তিনটে শব্দের পরে যে মাধ্যমেই আমরা কথা বলি না কেন, এখানে তিনের অধিক শব্দের পরে থেমেছি, মানে নিয়মিত থামিনি। তাহলে গদ্য অথবা পদ্য কমা দিয়েছি, যে মাধ্যমেই আমরা কথা বলি না কেন কমা দিয়েছি, অর্ধবিরতি দিয়েছি, এবং আমরা শেষ পর্যন্ত একটা পূর্ণজ্যোতি, অর্ধজ্যোতি দিয়ে এবং পূর্ণজ্যোতি আমরা কখন দিলাম? পূর্ণচ্ছেদ। গদ্যের ক্ষেত্রে আমরা এটাকে ছেদ বলি, এই বিরতিটাকে অর্ধচ্ছেদ এবং পূর্ণচ্ছেদ দিলাম আমরা কখন? তাহলে গদ্য অথবা পদ্য যে মাধ্যমে আমরা কথা বলি না কেন, কথা বলার সময় আমাদের মাঝে মধ্যে বা নিয়মিত থামতে হয়। তাহলে প্রথমে আমি একটু তাড়াতাড়ি থেমেছি, তারপরে একটু পরে থেমেছি, তারপরে আবার শেষে অনেকটা পরে থেমেছি। এটা হচ্ছে গদ্যের থামা, গদ্যের বিরতি। এই গদ্যের বিরতি তাহলে কি অনুযায়ী হলো অর্থ অনুযায়ী, যে আমি কিভাবে বোঝাচ্ছি কথাটি। যেমন এখানে থুথু ফেলিবেন না, ফেলিলে 50 টাকা জরিমানা। আমি না এর পরে বিরতি দিয়েছি, না এর পরে কমা দিয়েছি, না এর পরে ছেদ দিয়েছি, অর্ধচ্ছেদ। এখানে থুথু ফেলিবেন না, ফেলিলে 50 টাকা জরিমানা। আমি পূর্ণভাবে থেমে গেলাম, পূর্ণ বিরতি দিলাম, পূর্ণচ্ছেদ দিলাম। কিন্তু আমি যদি কমাটা না এর আগে বসিয়ে দিই, এখানে থুথু ফেলিবেন না, ফেলিলে 50 টাকা জরিমানা। তার মানে আমি লেখা একই হচ্ছে, উচ্চারণ একই হচ্ছে, শুধুমাত্র বিরতি কোথায় দিচ্ছি তার উপর অর্থের ভিন্নতা হয়ে যাচ্ছে। এই গদ্যের ক্ষেত্রে হচ্ছে এই থামাটা একান্তভাবেই অর্থ অনুযায়ী অনিয়মিত। কিন্তু আমি যে কথাটা গদ্যে বলছি সেই একই বিষয়কে আমি পদ্যে বলতে পারি। যেমন কথা যখন বলি আমরা গদ্যে অথবা পদ্যে, থামতে হবে যখন তখন কিংবা মাঝে মধ্যে, বা এখানে যখন তখন নিয়মিত বলতে পারি। কথা যখন বলি আমরা গদ্য অথবা পদ্যে, থামতে হবে নিয়মিত কিংবা মাঝে মধ্যে। আমরা কিন্তু এই পরে যখন পদ্যে বলছি একই কথা, তখন কিন্তু আমরা নির্দিষ্ট সময় অন্তর থামছি। কথা যখন বলি আমরা গদ্য অথবা পদ্যে, থামতে হবে যখন তখন কিংবা মাঝে মধ্যে, আমরা থামছি নিয়মিত ব্যবধানে। কাজেই তাহলে গদ্য এবং পদ্যের মধ্যে মূলত যে ব্যবধান সেটা হচ্ছে এই বিরতি। গদ্যের ক্ষেত্রে এই বিরতিটা হয় অর্থ অনুযায়ী অনিয়মিত ব্যবধানে, পদ্যের ক্ষেত্রে বিরতিটা হয় ছন্দ অনুযায়ী নিয়মিত ব্যবধানে। এবং কোন পদ্যটা কোন ছন্দে পড়তে হবে, ধীর লয়ে পড়তে হবে নাকি মধ্যম লয়ে পড়তে হবে না দ্রুত লয়ে পড়তে হবে, এই ব্যাপারটা কিন্তু কবিতাটাই আমাকে বলে দেয়। মানে কবিতাটা পড়তে পড়তেই একটা সহজাত প্রবণতা থেকে আমি সেভাবেই কবিতাটাকে পড়ি। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, এই কবিতাটা কিন্তু এই গতিতেই পড়তে হবে। আমি যদি এরকম করে পড়ি, শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, এটা শুনতে ভালো লাগবে না, কানে বাজবে। সেহেতু দেখা গেছে যে বাংলা কবিতার এই ছন্দের মূলত 3টি ধারা। কী কী ধারা? সেই ধারার আমরা একটু সাধারণভাবে আগে চিনে নিই। একটা কবিতার ছন্দ হচ্ছে ধীর লয়ের ছন্দ, একটা কবিতা হচ্ছে মধ্যম লয়ের ছন্দ, একটা কবিতা দ্রুত লয়ের। তাহলে
মূলত ছন্দের তিনটে ধারা, তার সাধারণভাবে চিনতে গেলে চেনবার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমরা বলছি, এক হচ্ছে ধীর লয়ের ছন্দ, দুই মধ্যম লয়ের ছন্দ, তিন দ্রুত লয়ের ছন্দ। এবার এই ছন্দেরই নানা রকম নাম আছে, এই নাম নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই, আমাদের আগে চিনে রাখতে হবে বা বুঝে রাখতে হবে আমি ধীর লয়ের ছন্দকে আর কি কি নামে বলছি। এই ধীর লয়ের ছন্দের নানা রকম বিভিন্ন ছন্দ নিয়ে যারা গবেষণা করেছেন, যারা ছান্দসিক বলা হয়, যারা বিখ্যাত ছন্দ নিয়ে বইপত্র লিখেছেন, তারা এরকম নানা রকম নামকরণ করেছেন। কিন্তু আমরা বোঝার জন্যে তো প্রথমে ধীর লয়, মধ্যম লয়, দ্রুত লয় বললাম। এবার এই ধীর লয় আর কি কি নাম মোটামুটি প্রচলিত আছে। ধীর লয়ের ছন্দের আরও কয়েকটা নাম আছে, যেমন ধীর লয় এর ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দ বা মিশ্র কলাবৃত্ত ছন্দ বা তান প্রধান ছন্দ, মানে এখানে একটা তান অনুভূত হয় ধীর লয়ের ক্ষেত্রে। তাহলে কী কী নাম হলো? ধীর লয়ের ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দ বা মিশ্র কলাবৃত্ত ছন্দ বা তান প্রধান ছন্দ। আমরা এক বন্ধনীর মধ্যে এই একটার যা ভিন্ন ভিন্ন নাম আমরা লিখে ফেলবো বা বুঝে রাখবো। দুই হচ্ছে মধ্যম লয়ের ছন্দ। এই ছন্দটির আর যে নাম আছে মোটামুটি এরকম সরল কলাবৃত্ত ছন্দ বা কলাবৃত্ত ছন্দ বা ধ্বনি প্রধান ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ। তাহলে সরল কলাবৃত্ত ছন্দ, কলাবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ বা ধ্বনি প্রধান ছন্দ। তাহলে ধীর লয় হলো, মধ্যম লয় হলো। আর দ্রুত লয়ের ছন্দের আমরা নামকরণ করছি এরকম দলবৃত্ত বা স্বরবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ। তাহলে একটাই প্রধান হচ্ছে তান, যেটা হচ্ছে ধীর লয়ের, যেটা মধ্যম লয়ের সেটা হচ্ছে ধ্বনি, আর যেটা দ্রুত লয়ের সেটা হচ্ছে শ্বাসাঘাত, মানে শ্বাসাঘাত, স্ট্রেস, যে অ্যাকসেন্টে যেটা আঘাত পড়ে সেটা। আমরা যেন এই দলবৃত্ত ছন্দ উচ্চারণের ক্ষেত্রে একটু শ্বাসাঘাত পড়ে। তা যাই হোক না কেন, এবার এইটা আমরা বুঝলাম যে কোনো একটা কবিতা ধীর গতিতেই পড়তে হয়, কোনো একটা কবিতাটাই বলে দেয় তাকে কিভাবে পড়তে হবে, মোটামুটি ক্ষেত্রে বোঝা যায়। আর কোনো একটা কবিতা মধ্যম গতিতে, কোনো একটা কবিতা দ্রুত গতিতে পড়তে হয়। আমি এরকম তিনটে দৃষ্টান্ত দিয়ে সবাইকে একটু বোঝানোর চেষ্টা করছি। ধরুন একটি লেখা আমাদের খুব পরিচিত দুটি লাইন, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। এই লেখাটা কিন্তু আমরা খুব দ্রুত পড়তে পারবো না। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান, এইভাবে পড়লে কিন্তু ভালো শোনা যাবে না। এবং এইটা কিন্তু ধীর লয়ের একটা ছন্দ। আমরা এখানে পয়ার পাচ্ছি 8 এবং 6 মাত্রার। পরে আর একটা কবিতা আমরা একটু পড়ছি, খুবই পরিচিত কবিতা আমাদের হবে। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। খুবই পরিচিত লাইন আমাদের বাবরের প্রার্থনা। তাহলে এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। এইটা কিন্তু আমাদের মধ্যম গতিতেই পড়তে হবে, খুব ধীরে এটা পড়া যাবে না, দ্রুতও পড়া যাবে না। আর দুটো লাইন পড়ছি, যেমন কলকাতাতে কালকাটাতে রাখবে শুধু মালুম, লেফট রাইটে ডাক সাইটে মিনি বাসের হালুম। আমরা পাশাপাশি রেখে দুটো করে লাইন 3 বার পড়ি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কলকাতাতে কালকাটাতে রাখবে শুধু মালুম, লেফট রাইটে ডাক সাইটে মিনি বাসের হালুম। আমরা বুঝতে চেষ্টা করি। তাহলে এই ধীর লয়ের ছন্দ, এই ছন্দ বুঝতে গেলে আমাদের প্রথমে একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হচ্ছে একটা দলের ধারণা করে নিতে হবে। দল কি জিনিস? আসলে একটি শব্দের যতটুকু অংশ আমরা একবারে বা এক ঝোঁকে উচ্চারণ করি তাকে বলে দল বা অক্ষর। যাকে অক্ষর ছন্দের ক্ষেত্রে সেটাকেই দল বলা হয়। আচ্ছা, এবার এই ঝোঁকটা কেমন করে বুঝবো? যেমন বাবা একটা শব্দ, এই বাবা শব্দটাকে আমরা কজকে উচ্চারণ করছি? বা। আবার বাপ একটা শব্দ, বাপ শব্দটাকে আমরা কিন্তু এক ঝোঁকে উচ্চারণ করছি, বাবা শব্দটাকে 2 ঝোঁকে উচ্চারণ করছি, বাবানকে
আমরা উচ্চারণ করছি দুই ঝোঁকে। তাহলে বাবাকেও দুই ঝোঁকে উচ্চারণ করছি, বাবানকেও দুই ঝোঁকে উচ্চারণ করছি। বাবা শব্দটিতেও দুটি দল আছে, বাবান শব্দটিতেও দুটি দল আছে। এবার আকৃতি বা আয়তন কিন্তু বাবার থেকে বাবানের একটু বড়, কিন্তু তবুও কিন্তু দল দুই। এবার এই দলের ব্যাপারটা কি তাহলে এক ঝোঁক। এবার এই ঝোঁকের ব্যাপারটা না অনেক সময় একটা সহজভাবে বোঝানো যায় যে কোনো একটা শব্দের মধ্যে না যে কটি স্বরধ্বনি থাকে সেই শব্দের উচ্চারণে ততগুলোই ঝোঁক পড়ে। যেমন বাবা এই শব্দটিতে আসলে দুটি স্বরধ্বনি আছে, তাই দুটি দল। বাবানেও দুটি স্বরধ্বনি আছে, স্বরধ্বনি তিনটি হয়নি, তাই দল দুটি রয়ে গেল। কিন্তু আমরা বাবান না বলে যদি বাবা না বলি, সেক্ষেত্রে কিন্তু দেখুন তিনটি স্বরধ্বনি এর মধ্যে ঢুকে গেল। বাবা না, সেক্ষেত্রে বাবানে দুটো দল, কিন্তু বাবানায় তিনটি দল। আমরা এমনি সকলকেই, শিক্ষার্থীদেরকে ওর যারা আমরা এগুলো নিয়ে একটু ভাববো, তাদের সবাইকে বলতে চেষ্টা করছি, আমরা বাংলা শব্দের লেখায় না আমরা স্বরধ্বনিটাকে স্পষ্ট দেখতে পাই না, আকার বা ইকার দিয়ে স্বরধ্বনি বোঝানো হয়। কিন্তু আমরা যদি এই বাংলা শব্দগুলোকেই মনে মনে একটু ইংরেজিতে ভেবে নিই, বাবা বিএ দেখা যাচ্ছে দুটো স্বরধ্বনি আছে, দুটো ভায়োল আছে, তাহলে দুটো দল। বাবান বিএন দুটো ভায়োল রয়েছে, তাহলে দুটো দল। বাবান দুটো স্বরধ্বনি, দুটো দল, দুটো এ রয়েছে, কিন্তু আর বাবা না হলে তিনটি ভায়োল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তিনটি দল। এবার এই দলের মধ্যে আবার একটা ব্যাপার আছে, যদি দুটি স্বরধ্বনি আবার পাশাপাশি থাকে তাহলে কিন্তু দুটি স্বরধ্বনিকে সাধারণভাবে কমনভাবে একটাই ধরতে হবে, এবং সেক্ষেত্রে দলটা হয়ে যাবে, যদি দুটি স্বরধ্বনি পাশাপাশি থাকে সেক্ষেত্রে আবার দলের চরিত্রটা বদলে যাবে। এই চরিত্রটা কেমন? যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে আমরা বলি মুক্ত দল, আর যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে আমরা বলি রুদ্ধ দল। যেমন বাবা শব্দে আমরা কি পাচ্ছি? আমরা দুটি স্বরধ্বনি পাচ্ছি, বা দুটি দলের শেষেই স্বরধ্বনি আছে, বা বিএ, তাহলে এই দুটো মুক্ত দল। কিন্তু বাবানের ক্ষেত্রে বিএ একটা দল, বান একটা দল, বিএন। এখানে দেখো সবাই যে শেষে কিন্তু ন আছে, তার মানে বিশেষ ব্যঞ্জনধ্বনি আছে। তার মানে যে দলের শেষে স্বরধ্বনি তাকে আমরা বলছি মুক্ত দল, যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি তাকে আমরা বলছি রুদ্ধ দল। কিন্তু আবার কোনো দলের শেষে যুগ্ম স্বরের উপস্থিতি থাকতে পারে, সেই যুগ্ম স্বরের উপস্থিতি যে দলের শেষে আছে তাকে আমরা রুদ্ধ দল বলবো। যেমন মৌমিতা শব্দটিতে কটি দল আছে? মৌমিতা। আমরা একটু ভেবে নিই, ইংরেজিতে ভেবে নিলে সহজ হবে। MOUMITA, তাহলে MOU একটা দল, OU যেহেতু পাশাপাশি আছে, দুটো স্বরধ্বনিকে আমরা একটাই দল বা ধরবো যুগ্ম স্বর। তাহলে মৌমিতাটা এখানে রুদ্ধ দল, মি মুক্ত, তা মুক্ত। তাহলে দলের ধারণা হয়ে গেল। আর ছন্দের ক্ষেত্রে এই দলের ধারণাটা প্রয়োজন, কারণ এই দল অনুযায়ী মাত্রা নির্ণয় হয়। এবার মাত্রাটা কি ছন্দের ক্ষেত্রে? মাত্রা হচ্ছে নিশ্চয়ই ছন্দের ক্ষেত্রে সময়ের একক, কিন্তু সুস্পষ্ট বা সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে এক মাত্রা মানে হচ্ছে 1 সেকেন্ড, সেটা বলা যাবে না। কারণ এই মাত্রার সময়টা না বিভিন্ন এই 3 রকম ছন্দের ক্ষেত্রে একটু আলাদা আলাদা রকম হয়। এটা আমরা একটু বলছি যে তাহলে মাত্রা আর একটা থাকে পর্বের ধারণা হতে হয়। পর্বের একটা কনসেপশন, একটা ধারণা ছন্দের ক্ষেত্রে জানা দরকার। যে আমরা যখন এই কবিতার উচ্চারণ করছি তখন এই যে থামছি, দলবৃত্ত ছন্দের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় ব্যবধানে থামছি, অক্ষরবৃত্তের ক্ষেত্রেও থামছি, মাত্রাবৃত্তের ক্ষেত্রে থামছি, এই দুই থামার মধ্যবর্তী যে জায়গা সেটাকে একটা পর্ব বলে। যেমন মহাভারতের কথা অমৃত সমান, এই কথার পরে আমি থামছি, এই মহাভারতের কথা পর্যন্ত একটা পর্ব। এবার যেটা হয়, অক্ষরবৃত্ত বা মিশ্রকলাবৃত্ত বা ধীর লয়ের ছন্দের ক্ষেত্রে এই পর্বটা একটু বড় হয়। দেখা যাচ্ছে যে অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা হয় 8, 10 ইত্যাদি মাত্রার জোট সংখ্যক, মানে একটু বড়। আর মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে আবার আমরা 5, 6, 7 মাত্রার পর্ব দেখতে পাই, কখনো 4 মাত্রাও দেখা যায়। তাহলে 5, 6, 7 এই বিজোড় সংখ্যক মাত্রা যদি হয় তাহলে কিন্তু আমরা সেটাকে মাত্রাবৃত্ত বলছি। আর দলবৃত্তের ক্ষেত্রে মোটামুটি মাত্রা সংখ্যা নির্দিষ্ট 4 মাত্রারই হয়। এই পর্বের আবার একটা পূর্ণ পর্ব অপূর্ণ পর্ব ব্যাপার আছে। অক্ষরবৃত্ত ছন্দের পূর্ণ পর্ব 6, 8, 10 মাত্রার হয়, অধিকাংশ ক্ষেত্রে 8-এর বেশি হয়, মূলত 8, 10। আর মাত্রাবৃত্তের ক্ষেত্রে 5, 6, 7 এরকম হয়। আর
দলবৃত্তের ক্ষেত্রে 4 মাত্রার হয়। এটা সাধারণ, আমরা সাধারণ বুদ্ধিতে বাংলা ছন্দের এই প্রকারটাকে বুঝতে চেষ্টা করছি। আরও নানা রকম ছন্দ আছে, ছন্দের নাম আছে, আমরা সেগুলো নিয়ে অনেক কথা বলতে পারবো, হয়তো এখানেই আমাদের এই শিখন এবং শিক্ষণ চ্যানেলই বলতে পারবো। তাহলে আমরা মূলত বুঝলাম বাংলা ছন্দের 3টি রীতি: ধীর লয়, মধ্যম লয়, দ্রুত লয়। ধীর লয় মানে হচ্ছে মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দ। মধ্যম লয় হচ্ছে মাত্রাবৃত্ত বা সরল কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ। আর দ্রুত লয় হচ্ছে দলবৃত্ত বা স্বরবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দের মূল পর্ব বা পূর্ণ পর্ব 8-10 মাত্রা বা 12 মাত্রা এরকম হয়, 8 বা 10 মাত্রার হয় সাধারণত। মাত্রাবৃত্ত ছন্দের মূল পর্ব হয় 5, 6 বা 7 মাত্রার। দলবৃত্ত ছন্দের মূল পর্ব 4 মাত্রার হয়। এবার কথা হচ্ছে যে এই মাত্রা গণনার রীতি আবার 3টে ছন্দের ক্ষেত্রে একটু একটু ভিন্নতা রয়েছে। অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে আমরা করি কি, এই যে দলের যে ধারণাটা দেওয়া হলো, অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে মুক্ত দলকে আমরা 1 মাত্রা ধরি, রুদ্ধ দলকেও 1 মাত্রা ধরি, কিন্তু একটা শর্ত আছে। রুদ্ধ দল যদি কোনো শব্দের শেষে থাকে বা এককভাবে থাকে, একা একা এক জায়গায় থাকে, তাহলে তখন আমরা রুদ্ধ দলকে 2 মাত্রা ধরি। তাহলে অক্ষরবৃত্তে মুক্ত দল 1, রুদ্ধ 1 বলবো, কিন্তু রুদ্ধ যদি শব্দের শেষে বা এককভাবে একা একা এক জায়গায় থাকে, একটা শব্দেই একটা রুদ্ধ দল, তাহলে সেটাকে আমরা 2 মাত্রা ধরব। মাত্রাবৃত্তের ক্ষেত্রে মুক্ত দল 1 মাত্রা, রুদ্ধ দল 2 মাত্রা। আর স্বরবৃত্তের ক্ষেত্রে বা দলবৃত্তের ক্ষেত্রে মুক্ত দল 1 মাত্রা, রুদ্ধ দল 1 মাত্রা। আমরা এই যে দুটো করে লাইন বোঝাচ্ছিলাম, এখান থেকে বোঝা যাবে ব্যাপারটা। তাহলে মহাভারতের প্রথমে আমরা যারা শিক্ষার্থীরা ছন্দ বিশ্লেষণ করবে, তাদের একটু ছন্দ বিশ্লেষণের একটু পদ্ধতিও বলে দেবো একটু পরে আস্তে আস্তে। তবে আপাতত এখনও বলতে চেষ্টা করছি যে এই মহাভারতের এই শব্দটিকে নাম বা যে কোনো আমরা যখনই ছন্দ নির্ণয় করতে যাব, তখনই ওই কবিতাটাকে আমরা প্রথমে লিখে ফেলবো একটু বেশি স্পষ্ট আকারে। লেখার পরে কি করব, আমরা ওই শব্দের উপরে কটা দল আছে সেটাকে চিহ্নিত করে ফেলবো, এবং কোন দলটা কোন প্রকার দল সেটা চিহ্নিত করে ফেলবো। যেমন মহাভারতের কটা দল আছে, এখানে মহাভারতের কটা দল আছে, মহাভারতের 5টা দল আছে, দেখা যাক। তাহলে ম একটা দল, হা একটা দল, ভা একটা দল, রো একটা দল, তের একটা দল। তাহলে যেগুলো হচ্ছে মুক্ত দল, তার উপরে আমি এরকম একটা চন্দ্রের মতো সাইন দেবো, এরকম একটা ইউ এর মতো বা উল্টানো চাঁদের মতো একটা সাইন দেবো। আর রুদ্ধ দলের ক্ষেত্রে আমি একটা ড্যাশ দেব, তাহলে কি একটা সোজা দাগ দেব, আর এখানে এরকম একটা দাগ দেব ইউ এর মতো বা উল্টানো চাঁদের মতো। এবার কি হচ্ছে, বা যে কোনো হয় মানে অর্ধচন্দ্রের মতো একটা এরকম সাইন দেব। তাহলে এবার কি হলো, তাহলে আমি ভাগ করে ফেললাম। তাহলে মহাভারতের উপর কটা এরকম চাঁদের সাইন হবে, অর্ধচন্দ্র সাইন হবে? 4টে, ম, হা, ভা, রো, তেরে একটা গিয়ে ড্যাশ। তাহলে এখানে 5টা দল আছে। মহাভারতের কথা কয়েকটা দল, একটা দল অমৃত, অম রুদ্ধ দল, রি মুক্ত দল, তো মুক্ত দল, কিন্তু অমরুদ্ধ দলটা হবে 1 মাত্রার হবে। অম রুদ্ধ দলটা 1 মাত্রার হবে, অমৃত। কিন্তু রুদ্ধ দল যদি এককভাবে কোথায় থাকে, তাহলে কিন্তু শোনে পুণ্যবান। এখানে আমরা সেই অর্থে কাশিরাম দাস, দাস কহে। এই দাসে আমরা কি দেখতে পাচ্ছি, একটাই দল আছে, দাস একটাই দল আছে, কাশিরাম দাস একটাই দল আছে, কিন্তু রুদ্ধ দল। এইখানে কিন্তু রুদ্ধ দল 2 মাত্রা হবে, কারণ দাস একটি শব্দে এককভাবে একটা রুদ্ধ দল রয়েছে, তাই এটা 2 মাত্রার হবে। এবার দাসকে ওই কখনো কখনো আমরা একটু সংশয়ে পড়তে পারি, দাসটা কি একটাই দল? হ্যাঁ, তখন আমরা যেটা করতে চাইছিলাম, ওই যে ওটাকে যদি ইংরেজিতে মনে মনে ভেবে রাখি DAS দাস, তখন কিন্তু একটাই স্বরধ্বনি আছে, মানে একটাই দল হবে। তাহলে এটা চলে গেল। তাহলে এখানে 8-6 পেলাম আমরা। কোন নিয়মে 8-6 পেলাম? মুক্ত 1 ধরলাম, রুদ্ধ 1 ধরলাম, রুদ্ধ যখন এককভাবে আছে তখন 2 ধরলাম। দেখবো আমরা দুটো পর্ব, প্রত্যেকটা লাইন আছে মহাভারতের কথা, অমৃত সমান, কাশিরাম দাস কহে, শোনে পুণ্যবান, দুটো করে পর্ব রয়েছে। আমরা
পরে আবার যখন এই বিশ্লেষণ করার সময় আমরা বোর্ডে করে দেখাতে চেষ্টা করব, কিন্তু এভাবেও আমি যেভাবে বলছি এভাবে যদি একটু মনোযোগ দেওয়া যায় বোঝা যাবে। আর তারপরে আরেকটা কবিতা কি বললাম, এই তো জানু পেতে বসেছি পশ্চিম। এখানে আমরা দেখতে পাবো মুক্তদল একমাত্রা, রুদ্ধদল 2 মাত্রা ধরে এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, দেখা যাক কি হয়। এই রুদ্ধদল কিন্তু ই, এটা কিন্তু রুদ্ধদল ই মানে দুটো ভয়েল রয়েছে, যুগ্ম স্বর রয়েছে, তাহলে এই একটা রুদ্ধদল। এই তো জানু পেতে, তাহলে রুদ্ধদল 2, তো 1, যা 1, নু 1, এই তো 1। এই যে এই তো জানু পেতে বসেছি পশ্চিম, 7-5 7-5 আমরা দেখতে পাবো এখানে। আমরা করলেই বুঝতে পারবো। এবং প্রথমেই আমরা কবিতার যে শব্দগুলোকে সেগুলোকে আমরা দলে ভাগ করে ফেলবো, এবং মুক্ত দল থাকলে উপরে চন্দ্রের সাইন দিয়ে দেবো, এবং যদি রুদ্ধদল থাকে তাহলে ড্যাশ দেবো। এটা হলে আমাদের ছন্দ নির্ণয় বা ছন্দ বিশ্লেষণের কাজটা অনেক সোজা হবে। তাহলে আপাতত যেটা বোঝা গেল যে আমরা 3টে প্রকৃতির ছন্দ বাংলা কবিতায় রয়েছে। মূলত যে কোনো কবিতা আমরা যখন পাঠ করি তখন কবিতাটার ভেতরেই একটা এমন বিষয় থাকে যে কবিতাটি আমাকে বলছে যে আমি একে দ্রুত পড়ব বা মধ্যম গতিতে পড়বো বা ধীরে পড়বো। আর আরেকটা কথা শিক্ষার্থীদের সুবিধার জন্য বলছি যে যখনই কোনো একটা ছন্দ তোমার সামনে আসবে, তুমি বিশ্লেষণ করবে, তখনই প্রথমে তুমি কবিতাটি পড়ে দেখবে যে কোনো ঝোঁক আসছে কিনা। আসলে দলবৃত্ত ছন্দে একটা বিশেষ ঝোঁক আসে, মানে একটা শাসাঘাত পড়ে। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, একটা কিন্তু ঝোঁক আসবে। ছিপখান তিনদার 3 জন মাল্লা, মানে যে কোনো কিছুর ঝর্ণা মানে আমি যখনই পড়বো না কেন, এই ঝর্ণা বড় অন্য ব্যাপার আছে, সেখানে মাত্রাবৃত্তে আমরা যাব। কিন্তু মূলত যেখানেই আমরা দলবৃত্ত পাবো সেখানেই কিন্তু আমরা 4 মাত্রার পর্ব পাবো, এবং সেখানে একটা শাসাঘাত বা একটা ঝোঁক সেখানে পড়বে। কিন্তু যখনই আমি আলাদা করে ফেললাম, ঠিক আছে এটা দলবৃত্ত হয়ে গেল, আমি 4 মাত্রার পূর্ণ পর্ব ধরে আমি নির্ণয় করে ফেললাম। কিন্তু যদি দলবৃত্ত না হয় তখন কিন্তু আমার কবিতাটা বারবার পড়তে হবে, পড়ে দেখতে হবে যে কবিতাটির মধ্যে কি এটা কি ধীর লয়ে পড়তে হচ্ছে, বা এখানে কি অক্ষরবৃত্ত ছন্দ রয়েছে বা মিশ্র কলাবৃত্ত, নাকি মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত রয়েছে। মানে ধীর এবং মধ্যম লয় দুটো কিন্তু একটু পার্থক্য করা একটু কখনো কখনো সমস্যায় পড়ি আমরা। কিন্তু যদি আমরা বারবার পড়ে কিন্তু সেই অনুধাবনটা নিজেকেই আমাকে করতে হবে, এবং আমি পর্ব ভাগ করে দেখব যে অক্ষরবৃত্তের রীতি অনুযায়ী 8 বা 10 ওরকম পূর্ণ পর্ব পাচ্ছি কিনা, বা মাত্রাবৃত্তের রীতি অনুযায়ী 5, 6 বা 7 পূর্ণ পর্ব পাচ্ছি কিনা, বা দলবৃত্তের রীতি অনুযায়ী 4 মাত্রার পূর্ণ পর্ব পাচ্ছি কিনা। আসলে পড়ার বিষয়, যা আমি কিভাবে পড়ছি এবং পড়ে আমি আমার নিজের কানে কিভাবে শুনছি, এই ব্যাপারটা কিন্তু কবিতার ছন্দের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং কবিতার ক্ষেত্রে কিন্তু ছন্দ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেই সংস্কৃত ভাষা থেকে আস্তে আস্তে আমরা এই যে চর্যাপদ থেকে বাংলা ভাষার যে আদি কবিতা, সেই চর্যাপদেও আমরা এক প্রকারের ছন্দ পেয়েছিলাম। সেটা অবশ্য অন্য একটা নাম, তার পাদাকুলক ছন্দ, অনেক বড় মাত্রার ছন্দ রয়েছে, সেগুলো আমরা পরে কথা বলবো। চর্যাপদেও আমরা শেষ পর্যন্তই 4 মাত্রার ছন্দ ভাগ করেও আমরা দেখিয়েছি। মানে কবিতায় ছন্দ থাকবেই, কবিতায় ছন্দ থাকবেই। সেই ছন্দের সংস্কৃত নানা রকম ছন্দের নাম রয়েছে। আমাদের বাংলা ভাষায়ও ছন্দের আমরা সনেট, অমিত্রাক্ষর ছন্দের কথা জানি, মুক্তক ছন্দের কথা জানি। আমরা অনেক এরকম প্রাচীন মাত্রাবৃত্ত বা প্রত্নকলাবৃত্ত, এরকম নানা ছন্দ নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু মূলত পরবর্তী এই চ্যানেলে আমরা আলোচনা করব। কিন্তু মূলত আজকে আমরা বাংলা ছন্দের যে 3টে ভাগ, 3টে ধারা, ধীরলয়, মধ্যমলয় এবং দ্রুতলয়, এবং তার যে বিভিন্ন নাম, সেইটা যদি সবাই একটু আমরা মাথার মধ্যে রাখি তাহলে খুব ভালো হয়। এবং আমরা কোনো কবিতা পড়তে গেলেও আমরা যদি মনেই বিচার করে ফেলতে পারি যে এটা কোন প্রকৃতির ছন্দ এখানে আছে, তাহলে আমাদের নিশ্চয়ই ছন্দ ব্যাপারটা খুব সুবিধাজনক হবে এবং সহজ হবে। এবং আমরা সকলেরই আমাদের ছন্দবোধ রয়েছে আমাদের অন্তরে, শুধু একটু সচেতন হয়ে কবিতাটি পড়তে হবে এবং তার ছন্দ অনুধাবন করবার চেষ্টা করতে হবে। ধন্যবাদ সকলকে।